ভারতের একটা বাংলাদেশ ট্রমা কাজ করতেছে। প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিংয়ে এমন কিছু আলোচনা হয়েছে, হাসিনা এমন পর্যায়ে চলে গেছে যে নিজে এখন ভারতের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে, ট্রাম্প কার্ড হিসেবে। ব্রিক্সের মিটিংয়ে দাওয়াত দিয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে, খুবই অসম্মানজনক। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তো আমাদের তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়নি। যে লয়ের ভাষায় একটা কথা আছে যে আপনি যদি সমতার বেনিফিট পেতে চান তাহলে আপনাকেও পরিষ্কার হাত নিয়ে আসতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে যাবেন সেটা নিয়ে তাদের দিন দরবার করতে হচ্ছে, এবং গেলে তারা কি পরিমাণ খুশি হবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রয়ের প্রধান আসলেন কেন? ভারত কি বুঝতে পারতেছে না যে তারা যে ওসমান হাদিকে হত্যা করাইলো কি লাভ হয়েছে এতে? তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিক্স সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে, জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একটু যদি জানতে চাই যে ভারত সরকার কেন প্রধানমন্ত্রীর সফর নিয়ে এতটা মরিয়া হয়ে উঠেছে, এর পেছনে কি লক্ষ্য রয়েছে? ধন্যবাদ। ভারতের সৃষ্টি থেকে গত 8 দশকে যদি তার ফরেন পলিসি সাকসেস দেখেন, সেটা হচ্ছে বাংলাদেশ 71 সালের ঘটনা। আবার যদি তার সবচেয়ে খারাপ বিপর্যয় বলেন, ডিজাস্টার বলেন ফরেন পলিসির জায়গাতে, সেটা হচ্ছে বাংলাদেশ 2024। তো সেই জায়গাতে দেখবেন যে প্রিয়াঙ্কা কিন্তু রিসেন্টলি গত মাসে পার্লামেন্টে মোদিকে টিজ করেছেন যে তার দাদি বাংলাদেশ স্বাধীনতা করবার জন্য কি করেছে না করেছে এটা স্মরণ করিয়ে দিয়েছেন। আর সেইটাতে বাংলাদেশকে হারানোর ক্ষেত্রে বিজেপি মোদি আসলে কি রোল প্লে করেছে। তো সেই জায়গাতে এটা গুরুত্বপূর্ণ যে বোঝা যে ভারতের একটা বাংলাদেশ ট্রমা কাজ করতেছে। তার 7 সিস্টার্সের সভরেন্টি, ভারতের 1/3 বাংলাদেশের পেটের মধ্যে। বাংলাদেশের অর্থনীতির সাথে ভারতের 7 সিস্টার্স, পশ্চিমে ধরেন পশ্চিম বাংলা, তারপরে বিহার, উড়িষ্যা পর্যন্ত তার অর্থনীতির একটা বিশাল সম্পর্কের জায়গা আছে। বিলিয়নস অফ ডলার এখানে লেনদেন, ব্যবসা বাণিজ্য। আপনি দেখছেন গত কয়েক সপ্তাহ আগে যখন ভিসা উন্মুক্ত করা হয়েছে, পশ্চিম বাংলায় আনন্দের জোয়ার বয়ে গেছে, মিষ্টি বিতরণ হয়েছে, একজন আরেকজনকে কংগ্রাচুলেট করেছে। তার টোটাল কলকাতার ইকোনমি ধসে গেছে। তো সেই জায়গাতে 2টা ডিজাস্টার হয়েছে 24-এ ভারতের জায়গা থেকে। তার জন্য যেটা হয়েছে, তার একটা সিকিউরিটি সংকট তৈরি হয়েছে। তার মাথায় ধরেন 62 আর 65, 2টা যুদ্ধে হেরে যাওয়ার পরে 62তে চীনের কাছে অরুণাচল, আমাদের মাথার উপরে খুব কাছে একটা প্রদেশ, যেটা চীন এসে দখল করে 3 দিন রেখে দিয়েছিল, তারপরে আবার নিজে ভলান্টারিলি চলে গেছে। 65তে পাকিস্তানের কাছে পরাজয়। 2টা পরাজয় তার কাছে যেটা সিকিউরিটি থ্রেট তৈরি করেছে, সেটা হচ্ছে মূলত বাংলাদেশের এই 7 সিস্টার্স, এই উপরের জায়গাটাকে কেন্দ্র করে। এখন এই সিকিউরিটি থ্রেটটাকে সে মিনিমাইজ করে হচ্ছে তার লোকাল এজেন্টদেরকে দিয়ে। মোটা দাগে তার এই তার নিরাপত্তা হুমকিটাকে কমিয়ে দেয় হচ্ছে যখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা ক্ষমতায় থাকে। এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি মুক্ত একটা রাজনীতি বাংলাদেশ, এইটাকে সে আসলে নিতে পারছে না, এই ট্রমাটা। এরপরে হচ্ছে আবার তারেক রহমান এসে সফর শুরু করলেন মালয়েশিয়া, চায়না দিয়ে। এইটা তার ভিতরে আরও বেশি ট্রমা তৈরি করছে যে আসলে এটার মধ্য দিয়ে কি চাইনিজ মিলিটারি এস্টাবলিশমেন্ট, পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্ট, এদের সাথে যে সম্পর্কটা এখানে তৈরি করবে, সেইটা তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, তার সিকিউরিটি থ্রেটকে আর হুমকির মধ্যে ফেলবে কিনা, সেই সংখ্যাতে সে চাচ্ছে যে একটা অ্যাসিওরেন্স, মূলত যে একটা দেশের প্রধানমন্ত্রী যখন যাবেন তখন ওইটা যাওয়ার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে এই আলাপগুলো সরাসরি হবে। প্রধানমন্ত্রীর মুখ থেকে যখন একটা জিনিস মোদি শুনবে যে আপনার ভূখণ্ডের কোনো ইন্টিগ্রিটি কম্প্রোমাইজ করবার জন্য আমরা কাজ করব না, আমরা কাউকে কাজটা করতে দেব না, এইরকম একটা আশ্বস্তের জায়গা তারা আসলে প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চায়। কিন্তু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, শেখ হাসিনার প্রতি অন্ধ সমর্থন রেখে সম্পর্ক উন্নয়ন খুব একটা গুরুত্ব পাবে কি? এটা হলো ফ্লিপ সাইড। তাহলে এখন ধরেন তারেক রহমানের তো পাল্টা কোশ্চেন আছে যে বাংলাদেশে কোনো একটা পরিবার যদি সবচেয়ে বেশি ভারত দ্বারা নিগৃহীত হয়ে থাকে, সেই পরিবারটার নাম হলো জিয়া পরিবার। শহীদ প্রেসিডেন্টকে হত্যা করেছে, বেগম জিয়াকে অন্যায়, অবমাননা, বঞ্চনা, জুলুম, হেন কোনো কাজ নাই যেটা সে করে নাই। 1/11 পরবর্তী গভর্নমেন্টে জোর করে বিএনপিকে হারানোর যে প্রচেষ্টা, কোকোর মৃত্যু, আজকের প্রধানমন্ত্রী নিজে নির্যাতিত হয়েছেন, বঞ্চনার শিকার হয়েছেন, দেশ ছেড়ে নির্বাসনে থাকতে হয়েছেন,
অতএব জিয়া পরিবারের যে ব্যক্তিগত বঞ্চনার ইতিহাস এবং যার সাথে আওয়ামী লীগ এবং ভারত ওতপ্রোতভাবে জড়িত, এই প্রশ্নেরও তো একটা মীমাংসা হইতে হবে। ভারত কি কোনোভাবে রিগ্রেট করছে? এই বিএনপির সাথে তো বাংলাদেশের হাই কমিশনার পর্যন্ত 15 বছর দেখা করে নাই। এই পরিমাণ ঔদ্ধত্যপূর্ণ আচরণ তারা করেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সাথে। তো সেই জায়গাতে এই লেনদেনগুলো, এই প্রশ্ন আলাপ তুলতে হবে। এরপরের গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন, যে আপনি হাসিনাকে ফেরত দিচ্ছেন না, যিনি দণ্ডিত আসামি আমার দেশে, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে ফেরত দিচ্ছেন না, তাদেরকে নিয়ে আপনি হাস্যরস করছেন, তাদেরকে নিয়ে আপনি মানে অযাচিত মিটিং করতে অ্যালাউ করছেন, তাদেরকে আপনি রাজনৈতিকভাবে সংগঠিত হওয়া, অনলাইনে অফলাইনে বাংলাদেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতে, অ্যাসাসিনেশন, হত্যাকাণ্ড, এইটা সেটার হুমকি ধামকি দেওয়া, এগুলোর জন্য চেষ্টা করছেন আপনার ভূমি ব্যবহার করে, সেটা আপনি নিয়ন্ত্রণ করছেন না। কিন্তু আপনি আবার আমার সম্পর্কে উন্নয়নটা চাচ্ছেন। ব্রিক্সের মিটিংয়ে দাওয়াত দিয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে, খুবই অসম্মানজনক। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তো আমাদের তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়নি। আমাদের প্রধানমন্ত্রীর 101টা সমালোচনা আমরা করব দেশের ভিতরে, কিন্তু বিদেশের সাথে সম্পর্কের প্রশ্নে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমানকে অপমান করা মানে হচ্ছে আমাদের সবাইকে অপমান করার প্রশ্ন। অতএব সেই জায়গাতে ভারতকে, আমাদের যে লয়ের ভাষায় একটা কথা আছে যে আপনি যদি সমতার বেনিফিট পেতে চান তাহলে আপনাকেও পরিষ্কার হাত নিয়ে আসতে হবে, ক্লিন হ্যান্ডে আসতে হবে। আপনি ক্লিন হ্যান্ডে থাকার মতো কোনো জায়গা তো তৈরি করেন নাই। আপনি কি সীমান্ত হত্যা বন্ধ করেছেন? আজকে দেখলাম একজন কৃষককে তুলে নিয়ে গেছে বিএসএফ, পরে বাংলাদেশের মেহেরপুরের আমাদের মানুষজন গিয়ে আবার ওদের দুজন কৃষককে উঠায় নিয়ে আসছে, পরে বিএসএফ পতাকা মিটিং করে এটা বন্ধ করেছে। পুশিনের নামে যেটা হয়েছে, তারপরে বিজেপি পশ্চিম বাংলায়, আসামে যে পরিমাণ বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন করেছে, যত বিশ্রী ভাষায় ক্যাম্পেইন করেছে, যেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য চেষ্টা করা হয়নি। এই প্রত্যেকটা জায়গায় আমাদের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্সিতে ডক্টর খলিলুর রহমান নির্বাচনের সময় জাতিসংঘে অ্যাক্টিভলি ভারত সাইপ্রাসের হয়ে ক্যাম্পেইন করেছে। আপনার নেইবারিং কান্ট্রির এগেনস্টে আপনি দাঁড়িয়েছেন। তাহলে সেই প্রত্যেকটা বিষয় যখন বাংলাদেশ তার স্বার্থের চোখ দিয়ে দেখে, আপনি আমার জন্য কিসের বন্ধু, আমি কোন কোন জায়গাতে আপনার সাথে আলাপ করব, কথা বলবো, আপনি আমাকে কিভাবে আশ্বস্ত করছেন, আশ্বস্ত করবার মতো কোনো জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা অবশ্যই সম্পর্ক উন্নয়নের পক্ষে একটা রিজনেবল ওয়ার্কিং নেইবারলি রিলেশনশিপ আমাদের দরকার। কিন্তু সেক্ষেত্রে একচেটিয়া শুধু বাংলাদেশের কাছ থেকে পাবার যে বাজে অভ্যাসটা তৈরি হয়েছে, চালটা দেখেন ফেরত দিতে হয়েছে কত কদিন আগে। কি ধরনের অভদ্র জাতি, যাদের পচা চাল, যেটা বাংলাদেশের টাকা, তো আমরা পচা টাকা পাঠাই নাই, আমরা তো জেনুইন টাকা পাঠাইছি। তাহলে আপনি পচা চাল কেন দিলেন, যেটা রাষ্ট্রকে ওই চালটা ফেরত দিতে হয়েছে, চালের কোয়ালিটি ভালো না। তাহলে আপনি এই ধরনের দুষ্টামি করতেছেন কন্টিনিউয়াসলি, কিন্তু আপনি আশা করছেন আমার সম্পর্কটা উন্নয়ন হবে, আমি আপনার দিকে 2 হাত বাড়িয়ে দেব। আপনার অ্যাম্বাসেডর গিয়ে বলছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তো সব দরজা আমরা খুলে রেখেছি, উনি কবে আসবেন না আসবেন, এগুলো করছেন, কিন্তু আবার দুষ্টামি বন্ধ করছেন না। তাই আমরা চাচ্ছি সম্পর্ক উন্নয়নের জন্য আমাদের কনসার্নগুলোকে আপনাকে বিবেচনায় নিতে হবে। জনাব শহীদুল ইসলাম বাবুল, একদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ ঝুলিয়ে রেখেছে ভারত, অন্যদিকে আবার সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে, ইতিবাচক রাজনীতির কথা বলছে। কিন্তু একটু জানতে চাই যে প্রধানমন্ত্রীকে যে আমন্ত্রণের পেছনে ভারত কি কোনো কৌশল নিয়েছে, আর এই কৌশলের জবাবে বাংলাদেশের পদক্ষেপ কি হতে পারে? থ্যাংক ইউ আপনাকে, ফওয়াদ ভাইকে এবং আমাদের দর্শক শ্রোতা সবাইকে সালাম, অভিবাদন। ফওয়াদ ভাই চমৎকারভাবে বলেছে, আসলে বাস্তবতা এটাই, যেটা আপনি বললেন যে হাসিনাকে যেটা ফেরত দিচ্ছে না, এই তো কি বললেন প্রশ্নটা, প্রত্যর্পণ ঝুলিয়ে রেখেছে। হয়েছে কি, এটাকে একটা ট্রাম্প কার্ড, যেমন মার্কিনীরা তাদের বাজার, হ্যাঁ রপ্তানি বাজার, আমাদের এটা একটা ট্রাম্প কার্ড, তাদের চাইনিজদের ডেভেলপমেন্টের অংশীদার তারা, এটা তাদের একটা ট্রাম্প কার্ড বা সুবিধাজনক জায়গা। আর ইন্ডিয়ার কাছে এখন ট্রাম্প কার্ড হয়েছে হাসিনা, তাকে রাখা, এইটাকে তারা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। আর আওয়ামী লীগ নামক রাজনৈতিক দল বা হাসিনা এমন পর্যায়ে চলে গেছে যে নিজে এখন ভারতের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে, ট্রাম্প কার্ড হিসেবে। এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য আর কি, রাজনীতি বা আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের জন্য। তো দেখেন হয়েছে কি, আসলে সম্পর্ক বলেন, প্রেম বলেন, সংসার বলেন, বা সরকার বা জনগণ বলেন, সবকিছুই গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার থাকে, তাই না? পররাষ্ট্রনীতি তো বটেই। হ্যাঁ, এখানে আপনি যদি মনে করেন আপনি প্রভু আর প্রতিবেশী আপনাকে শুধু দিতেই থাকবে, আপনি পেতেই থাকবেন, আর আপনি কমান্ড করবেন, সেটা মেনে নেবে, সেই যুক্ত নাই। কারণ এখন জনগণের সরকার, এই বিগত 2টা রিজিমে ওনারা যাচ্ছে তাই ব্যবহার করছে, শুধুমাত্র মানে কি বলবো, ওই মানে সীমান্তটাই ছিল, আর কোনো কিছু তো ছিল না।
কেউ কেউ স্বামী স্ত্রীর কথাও তারা নিজেরাই বলেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। এই রিজিম যে এই পরিচালনা যে ভুল ছিল, সেটা শুধু বিজেপি না, টোটাল ইন্ডিয়া, কংগ্রেস বা সাউথ ব্লক, টোটালি তারা বাংলাদেশকে যেভাবে ব্যবহার করছে, একটা কি বলে ওই গিনিপিগের মতো ব্যবহার করেছে। এটা কোনো স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের মানুষ তো বিক্ষুব্ধ ছিলই। এই টোটাল রিজিম ধরেন 17 বছরের যে সংগ্রাম, এই সংগ্রামটা হাসিনা তো ছিল এটা প্রতীক, প্রতিভূ। বেসিক্যালি ফাইটটা তো হয়েছে আমাদের তাদের সাথে, তাই না? ইন্ডিয়ার সাথে আমাদের ফাইট হয়েছে। না হলে হাসিনাকে উৎখাত করা তো অন্টুর ব্যাপার ছিল, যদি তার পেছনে এই শক্তিটা না থাকতো এবং নগ্নভাবে না থাকতো। তো সেই জন্য আমাদের ফাইটটা তাদের সাথেই হয়েছে। আর এখন যেটা হয়েছে, ধরেন একটা গণতান্ত্রিক সরকার এসেছে, ফুয়াদ ভাই যেটা বললো, বিএনপি বা জিয়া পরিবার যত রকমের ক্ষতিগ্রস্ত বা যেভাবে টার্গেটের শিকার হয়েছে, তাই না? এটা তো আসলে খুবই দুর্ভাগ্যজনক। এটা তো সকলেই জানে, সবাই জানে, বর্তমান যারা সরকার আছে তারাও জানে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে দেখেন এখন বাংলাদেশের মর্যাদাটা কোথায়। এটা শুধু বিএনপির ক্রেডিট না, এটা বাংলাদেশের ক্রেডিট যে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে যাবেন সেটা নিয়ে তাদের দিন দরবার করতে হচ্ছে, এবং গেলে তারা কি পরিমাণ খুশি হবেন। তার মানে কি বাংলাদেশের মর্যাদাটা সেই জায়গায়, শুধু বাংলাদেশ না, যে কোনো গণতান্ত্রিক সরকার, বিএনপি না, যদি থাকে এই সুবিধাটা এখন বাংলাদেশের বন্ধু হবার জন্য বা বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য, একদিকে চায়না, একদিকে মার্কিনিরা, একদিকে ভারত উন্মুখ হয়ে আছে। আমরা ছোট দেশ হইতে পারি, কিন্তু ভারত কি নিজেদের অবস্থান পরিবর্তন করেছে জনাব শহীদুল ইসলাম বাবুল, নাকি মুখে মুখে শুধু সুসম্পর্কের বার্তা দিয়ে যাচ্ছে? সেটাই ওই দিন তো আর নাই, ছলাকলা তো আর না। হ্যাঁ, আপনি বলছিলেন শুরুতে শেখ হাসিনা এখন ভারতের ট্রাম্প কার্ডে পরিণত হয়েছে, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখনো ভারতের হস্তক্ষেপ অব্যাহত রয়েছে? না, হস্তক্ষেপ করতে পারছে না, হস্তক্ষেপ তারা করতে পারছে না, বা তাদের হাতে যে ট্রাম্প কার্ডটুকু রয়েছে সেইটুকু ব্যবহার করে তারা শব্দ বোমা টোমা করতেছে। পশ্চিমবঙ্গে তাদের যে সরকার তারা করছে, বা কেন্দ্র থেকে কম করছে, বা এরাই তো করছে। এবং হাসিনাকে যে সেখানে বক্তব্য দিতে দিল বা আশ্রয় দিল, এটাই তো মানে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে যে একটা গণঅধিকৃত শক্তি। এটা তাদের ইতিহাসে আরও আছে, এর আগেও দিয়েছে তারা, দালাই লামা কে দিয়েছিল, তো ফেরত দেয় নাই চায়নার কাছে। তো এই যে ভারতের মানসিকতা, এটা যদি পরিবর্তন না হয়, আমরা কারো ভূখণ্ড নিয়ে খেলাধুলা করা এটা কাম্য না। হ্যাঁ, তাদেরও বোঝা উচিত, যদি ভারতের যেই ধরনের বিচ্ছিন্নতাবাদী যারা আছে তাদেরকে যদি এখানে আশ্রয় দিয়ে রাষ্ট্রীয় প্রটোকলে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে তাদেরকে কেমন লাগবে? আছে তো, তাই না? তাহলে তাদের কেমন লাগবে? তাহলে বাংলাদেশের মানুষের কেমন লাগছে যে একটা পতিত গণধিকৃত শক্তিকে সেখানে নিয়ে আবার বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, তাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা, এটা ব্যবহার করে তারা কি অর্জন করতে চায়? আবার প্রধানমন্ত্রী ভারতের উস্কানি নয়? উস্কানি তো বটেই, উস্কানি তো বটেই, উস্কানি তো বটে। এবং এটা দিয়ে তারা একটা চাপ দিতে চায়, একটা চাপ সৃষ্টি করতে চায় যে আমাদের কাছে হাসিনা আছে, আমরা তাকে যেমনি ইচ্ছে ব্যবহার করতে পারি, বাংলাদেশকে আনস্টেবল করতে পারি, এই একটা মেসেজ বা বার্তা। বাট আমরা সেটা চাই না। আমরা চাই যে হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হোক, এবং ভারতের সাথে আমাদের যেসব অমীমাংসিত ব্যাপার আছে, ন্যায্য হিস্সার ব্যাপার আছে, সেই হিস্সাগুলো আমাদেরকে ফেরত দেওয়া হোক। এই আমাদের বর্ডারে এই কিলিংগুলা বন্ধ হোক। আপনারা দেখেছেন যে এই কয়েক মাসে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিজিবি কি দুঃসাহসী ভূমিকা পালন করেছে। এটা সাহসটা কোথায় পেয়েছে? যে মানুষ তাদের সাথে আছে, দেশবাসী তাদের সাথে আছে, সরকার তাদের সাথে আছে। গণতান্ত্রিক সরকার, নতজানু সরকার বা দাসসুলভ কৃতদাসের যে সরকার, সেই সরকার থাকলে এটা হতো না, হয় না। পার্থক্যটা এখানে আমরা বলছি। যেমনটি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। সরকারের জবাব আসলে কি হবে? প্রধানমন্ত্রী শোনেন, সরকার নাহিদ ইসলাম ঠিকই আছে, নাহিদ ইসলাম যেমন বাংলাদেশকে ভালোবাসে, ভারতের বিরুদ্ধে তার যেমন ক্ষোভ আছে, আমারও আছে বা আমাদেরও আছে, নাই তা তো নাই, না থাকবার তো কোনো কারণ নাই। হিস্টোরিক্যালি যদি আপনি বিশ্লেষণ করেন, উনি যেটা বললেন, বাট সরকারকে যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় রাজপথে, বিরোধী দলকে সেই বাইন্ডিংসের মধ্যে না থাকলেও চলে। আমরাও বিরোধী দল ছিলাম, রাজপথের বক্তব্য একরকম, পার্লামেন্টে আর একরকম, কূটনীতির ভাষা অন্যরকম, এটা ডিফারেন্স আছে। প্রত্যেকের ব্যক্ত করবার বাস্তবতা ভিন্ন ভিন্ন থাকে, বিষয়টাই, অন্য কোনো কিছু না। ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি নিশ্চয়ই অবগত আছেন, প্রধানের ঢাকা সফর নিয়ে কিন্তু আমরা নানা ধরনের জল্পনা কল্পনা দেখছি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা যেমনটি জানালেন, প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই, এটি সাধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বলেছেন। অন্যদিকে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বললেন যে এই বৈঠক সম্পর্কে তার কিছু জানা নেই। বিষয়টি কি আসলে আমরা দুরকম বক্তব্য পেলাম দুদেশের দায়িত্বশীল জায়গা থেকে? তা না, সাধারণত যেটা হয়, আপনার গোয়েন্দা কর্মকর্তারা সারা পৃথিবীতেই আনঅফিশিয়ালি ভিজিট করেন, শুধুমাত্র ইনস্টিটিউশনগুলো জানে
যাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, যাদের সাথে কথাবার্তা আছে। তো সেই বিষয়গুলো আমার মনে হয় যে এটা মানে বক্তব্য ঠিক আছে, দুই পক্ষই কারেক্ট আর কি। এবং বাংলাদেশ সরকারও তো অফিসিয়ালি এগুলো জানায় নাই, যেহেতু ফেসবুকে বিভিন্ন সোর্সে ইনফরমেশন চলে আসছে, সরকারকে একটু কমেন্ট করতে হয়েছে। বাট মোটা দাগে এটাই হলো প্রসেস। এখন প্রশ্ন হচ্ছে, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রয়ের প্রধান আসলেন কেন? কারণ হচ্ছে বাংলাদেশ সরকারের স্টেটমেন্ট 5 তারিখের মিটিংয়ের পরে যেটা দেওয়া হয়েছে, 5 তারিখের মিটিংয়ের এই স্টেটমেন্টের পরে হচ্ছে 6 তারিখে 7 তারিখে এই দিনগুলোতে আপনি দেখবেন যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রথম এক্সক্লুসিভ মিটিং হয়েছে হাইকমিশনারের, আর গতকালকে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে। তো সার্টেনলি মানে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিংয়ে এমন কিছু আলোচনা হয়েছে যেটা পরিষ্কার করার দরকার রয়ের পক্ষ থেকে, এরকম কোনো ক্লিয়ারেন্স দরকার। তো সার্টেনলি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলেছেন যে আমাদের তো কনসার্নের জায়গা আছে, আপনি কেন এই যে বলছেন যে এটা এফসিসির ক্লাবের মিটিংয়ে আপনারা জড়িত না, আপনারা কিছু করার নাই বলে, তো এটা বললে তো হবে না। দেখেন, বেগম খালেদা জিয়ার একজন বিদেশি আইনজীবী অ্যাপয়েন্ট করা হয়েছিল 18 সালে, লর্ড কার্লাইল, ব্রিটিশ লয়ার, খুব প্রমিনেন্ট আইনজীবী ইংল্যান্ডে। লর্ড কার্লাইলকে ঢাকাতে ঢুকতে দেওয়া হয়নি। তো উনি তখন সিদ্ধান্ত নিলেন যে আমরা যেহেতু দিল্লির কারণে হচ্ছে না, আমরা দিল্লিতে যাব, দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করব এই এফসিসিতে, সিমিলার এই যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব যেটা আছে এটাতে সে বুক করেছে। হাসিনা তখন যেটা করেছে, দিল্লিকে বলে তাকে দিল্লিতেও ঢুকতে দেওয়া হয়নি, তিনি দিল্লি থেকেই ইয়েতে আপনার লন্ডনে ফেরত চলে গেছেন। তাহলে আজকে যে বলা হচ্ছে যে জসওয়াল বলা হচ্ছে যে বেসরকারি সংস্থা, এটা গণতন্ত্রের দেশ, আমরা তো সরকার নিয়ন্ত্রণ করতে পারবো না, তাহলে ওইটা কেমনে পারছিলেন? ওইটা তো বেসরকারি একটা জিনিস, ওটা তো সরকারি কোনো জিনিস ছিল না। একজন ব্রিটিশ আইনজীবী, একজন ব্যক্তির আইনজীবী, রাজনৈতিক ব্যক্তি, ওনার ব্যাপারে উনি কথা বলবেন প্রেস কনফারেন্স, সমস্যাটা কোথায় ছিল? তাহলে ভারত পরিষ্কার করে বুঝাই দিল যে আসলে সে করতে পারতো কিন্তু করে নাই, কারণ সে করতে অ্যালাউ করেছে। এই যে অ্যালাউ করাটার জায়গাটাতে সার্টেনলি ফরেন মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের মিটিংয়ে দীনেশ ত্রিবেদীকে জিজ্ঞেস করা হয়েছে, হোয়াটস গোয়িং অন, আপনারা কেন এটা করতে দিলেন? আপনি কেন এই মিটিংগুলো করতে দিচ্ছেন, যেখানে আমরা একজন দাগী আসামিকে সারা বাংলাদেশ যার বিচারের জন্য বসে আছে তাকে আপনি ওখানে কথা বলতে দিচ্ছেন? এবং গণঅভ্যুত্থানের তারিখটাকেই বেছে নেওয়া হয়েছে। মানে কত বড় মানে দুঃসাহস। এবং এই দিনগুলোতে দেখেন কি আলোচনা হচ্ছে অনলাইনে, পুরো আওয়ামী বট বাহিনী দেখবেন পলিটিক্যাল অ্যাসাসিনেশনের প্ল্যান করা হচ্ছে এখন থেকে, যেহেতু হাসিনা ডিসেম্বরে ফিরবেন বলছে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি, ভারত বিরোধী ব্যক্তিদেরকে অ্যাসাসিন করবে এবং শরীফ ওসমান হাদির মতো দেখায় দিবে। এই ব্যাপারে দেখবেন ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন গোপন যে টেলিগ্রাম গ্রুপগুলোতে আছে সেখানে এজেন্সি বিভিন্ন তথ্য পেয়েছে, মালয়েশিয়া কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, দুবাই কেন্দ্রিক, এবং সেখানে তালিকা পর্যন্ত আসছে। একটা জায়গাতে 14 জনের তালিকা আসছে যে এই 14 জনকে ডিসেম্বরের ভিতরে মারতে হবে, তাহলে হচ্ছে হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে। তারা পোস্ট পজিশন অফার করছে যে কেউ কি নাই যে জননেত্রীর জন্য জীবনটা উৎসর্গ করে দিতে পারবে, মানে একজনকে হত্যা করবে, সে প্রয়োজনে সারা জীবন জেল খাটবে অথবা ফাঁসির দণ্ডে ঝুলবে। এই লেভেলের প্রভোকেশনটা কিভাবে সম্ভব? তাহলে ভারত কি বুঝতে পারতেছে না যে তারা যে ওসমান হাদিকে হত্যা করাইলো, কি লাভ হয়েছে এতে? ওসমান হাদিকে হত্যা করানোর পরে কি বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনটা সহজ হয়েছে না কঠিন হয়েছে? প্রশ্ন হচ্ছে, বিচারিক প্রক্রিয়া কি নাই হয়ে গেছে? হাসিনার ডিসেম্বরে ফেরার ব্যাপারে কি মতামত তৈরি হয়েছে? ভারতের আসলে কি লাভটা হয়েছে? তাহলে কি ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে ভারত জড়িত? এই তথ্যের ভিত্তি কি? মানে না কেন? প্রশ্ন হচ্ছে যে ওসমান হাদির হু বেনিফিটস থিওরি আছে পলিটিক্যাল সায়েন্সে। যখন কোনো ঘটনা ঘটে এটা আসলে কাকে বেনিফিট করে, এই জায়গাটা দেখা দরকার। ওসমান হাদির পুরো বক্তব্য, তার অ্যাক্টিভিজমের কেন্দ্রে কে? আওয়ামী লীগ আর দিল্লির আধিপত্যবাদ। তাহলে ওসমান হাদিকে নাই করে দেবার বেনিফিটটা কে পাবে? বাংলাদেশের মানুষ তার এটার বেনিফিট পাইছে, আমরা কেউ পাইছি? তো বেনিফিটটা তো ওই ঘরে গেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি দেখবেন যে কন্টিনিউয়াসলি যে কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগের লোকজন কন্টিনিউয়াসলি মারা, হত্যা করা, অ্যাসাসিন করবার আলোচনা করেছে মাসের পর মাস, তার ভিতরে দেখবেন ওসমান হাদিও আছে, আমাদের অনেকের নাম আছে এখানে, এর মেরে ফেলতে হবে, ওরে মেরে ফেলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স যেটা আসছে সেটা হচ্ছে মমতা ক্ষমতা হারানোর পরে যখন অমিত শাহ তাকে ফোন করে এটা বলেছে যে ফয়সালেরা পালায় গেছে, এইসব ব্যাপারে তুমি বেশি মুখটুক খুলিও টুলিও না আর কি। থার্ড,
ফোর্থ, এবং সে বলছে আমি আরো অনেক কিছু জানি দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, আমি এগুলো এখন বলতে পারবো না, এরকম একটা কথা বলছে। ফোর্থ হচ্ছে আপনার সাথে ধরেন ভারত, আওয়ামী লীগ কেউ জড়িত না, তো এই দুইটা আসামি ধরা পড়ছে। বাংলাদেশ সরকার রিপিটেডলি চিঠি লিখে তাদের কাছ থেকে কনসুলার সার্ভিস চাইছে, তাদের জিজ্ঞাসাবাদ করতে চায়, আইডেন্টিফিকেশন কনফার্ম করতে চায়, দেওয়া হয়নি। তো এখনো কোনো কনসুলার সার্ভিস কেন দেওয়া হইল না? মানে আপনি কি লুকাইতে চাচ্ছেন? আমরা তো কথা বলতে চাই। এরপরে হচ্ছে হাসিনা না হয় আপনার পোষ্য গোলাম গত কয়েক দশকের, এই যে দুইটা শুটার টুটার দিল তো বস্তির পোলাপান, এই বস্তি লীগের দুইটা ছেলেরা কেন ইয়ে করতেছেন না, মানে প্রত্যাবর্তন করছেন না, ট্রান্সফার করছেন না? মানে কি কারণে ওদেরকে আটকায় রাখছেন? কি কারণে? শহীদুল ইসলাম বাবু, হাসিনার তো একটা যৌক্তিক কারণ আছে হাসিনাকে রাখা। খুদে মুদে ট্রাম্প কার্ড, বুঝেন না? আর এখানে অন্য একটা ব্যাপার উনি যেটা বললেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের সংযোগ দেখেন কি? যেমনটি ব্যারিস্টার আসাদুজ্জামান উনি ফুয়াদ যেটা বলছেন। বললেন, উনি যেটা বললেন একেবারে তো ফেলনা না বিষয়টা, পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত সেটা বলতে পারবো না, কিন্তু উনি যেটা বললেন মানে কার্যকারণ, মমতা ব্যানার্জি যে হারার পরে যে বক্তব্য হাদির ইস্যু নিয়ে উনি যেটা বলেছেন, এটা তো নিশ্চয়ই সন্দেহ করবার কারণ আছে। হ্যাঁ, নিশ্চয়ই সন্দেহ করবার কারণ আছে। এখন তাকে ওই যে হাসিনা যদি বড় ট্রাম্প কার্ড হয়, তাহলে এরা খুদে খুদে ট্রাম্প কার্ড এগুলো তাদের হাতে রাখতে হয় বা রেখেছে, এবং এটাকে তারা সুবিধাজনক কারণে ব্যবহার করতে পারে, এটা তো হতে পারে, অস্বাভাবিক তো কোনো কিছু না, সেটা আছে। আর কি বিষয় বলেন? যেমনটি আজ দেখলাম যে আমাদের চিফ হুইপ বললেন রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল। যদি রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হয়ে থাকেন, তাহলে সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা কোথায়? না, এটা ভালো বলছেন আপনি। এটা যে জন্য এটা তো ফর্মালিটিস, আমাদের চলমান যে বিদ্যমান বাস্তবতা, সেই বাস্তবতা তো এটা ওপেন সিক্রেট বা নির্ধারিত, রাষ্ট্রপতি নির্বাচনে কি হবে বা কি ফলাফল, কে কিভাবে ভোট দিবে। এখানে ওই 70-79 যেটা আমরা জুলাই সনদে যেটা আলোচনা করেছি, এই জায়গাটা ওপেন করে দিলে হয়তো বা তাও ফলাফল যা আবার তাই হতো, কিন্তু এটা ওপেন থাকলে ভালো হতো। কিন্তু সেটা তো আমরা এখনো করতে পারিনি। আমরা কমিটি করেছি, যতক্ষণ পর্যন্ত সেই পরিবর্তনটা আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই বিদ্যমান ব্যবস্থার মধ্যে দিয়ে হয়তো আমাদের যেতে হবে। সেটা হলে আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, যে 70-79 যে ইস্যুটা আমাদের, যে শুধুমাত্র কনফিডেন্সের ইস্যুটা আর ফাইন্যান্স বিল, অর্থ বিল, এই দুইটা ব্যতি রেখে সব জায়গায় দলীয় সংসদ সদস্যরা দ্বিমত পোষণ করবার সুযোগ পাবে, ভিন্ন মত পোষণ করবার সুযোগ। বিএনপির আরো দুইটা আছে, হ্যাঁ, বিএনপির আরো দুইটা আছে, বাকিরা এই দুইটা ব্যাপারে বলেছে। বিএনপি হলো 4টা বিষয় এক্সাম্পশন দিয়েছে, আরো 2টা দিয়েছে, ন্যাশনাল সিকিউরিটি, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ইস্যু, যুদ্ধকালীন বাস্তবতা। তো এই যদি হতো তাহলে ভালো হতো, আরো ইলেকশনটা একটু জমজমাট হতে পারতো। এখন তো ম্রিয়মাণ ইলেকশন, এই ইলেকশনটা, কারণ ফলাফল নির্ধারিত, এটা বোঝাই যাচ্ছে। তার মানে 70 অনুচ্ছেদ সংস্কারের প্রতিশ্রুতি থেকে বিএনপি এখনো সরে আসে? না, সেটা সরে আসবে কেন? আপনি ওইটা বুঝতে পারেননি। বিষয়টা হলো 70 অনুচ্ছেদ তো আমরা কমিটেড, আমাদের জুলাই সনদের মধ্যে আছে, এটা আমরা করব, কিন্তু এখন পর্যন্ত সেটা নিয়ে সংবিধান পরিবর্তনের বাস্তবতা তো হয়ে সারিনি। একটা কমিটি হয়েছে সংবিধান সংশোধন বা সংস্কার, যেটাই বলেন, সেই কমিটি কাজ শুরু করবে, এবং শুধুমাত্র 70 অনুচ্ছেদ না, আরো অনেক পরিবর্তন আমাদের করতে হবে এই সংবিধানের মধ্যে। সেটা হয়তো হয়ে যাবে, কিন্তু এই নির্বাচনের আগে হলে ভালো হতো। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 70 অনুচ্ছেদ বহাল রেখে অংশগ্রহণমূলক রাষ্ট্রপতি নির্বাচন আদৌ নিশ্চিত করা সম্ভব কি? না, সম্ভব না। এই জন্য দেখবেন যে আমরা ঐকমত্য কমিশনে যখন রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ পদে পদায়ন করবার জন্য একটা কমিটি অ্যাপ্রুভ করা যায় কিনা, এটার প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছিল। স্যাডলি বিএনপিটার সাথে একমত হয়নি। না হওয়ার কারণে যেটা হচ্ছে যে এটা আর ওয়ার্ক করে নাই। এইখানে রাষ্ট্রপতি থেকে শুরু করে আপনার সাংবিধানিক পদ যেগুলো আছে, সংবিধিবদ্ধ পদ আছে, বিভিন্ন কমিশন আছে, ধর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক, মানবাধিকার কমিশন, পিএসসি, নির্বাচন কমিশন, এই যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব দেবার ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল, সিভিল সোসাইটি মিলে একটা কমিটির প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে এই প্রতিষ্ঠানগুলো এমন যে এইটা সবার জন্য গুরুত্বপূর্ণ, সবার জন্য দরকার, এবং রাষ্ট্র কাঠামোটাকে গঠন করবার যে আমাদের সবার কমিটমেন্ট আছে ইনক্লুডিং বিএনপির, সেই জায়গা থেকে এটা দরকার। এবং বিএনপির 31 দফাতেও কিন্তু এটা আছে যে আপনার 9ম অথবা 10ম দফাতে যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে মেধা যোগ্যতার ভিত্তিতে নিয়ম নীতিমালা করে এটা করা হবে। কিন্তু বিএনপি এটাতে একমত হয় নাই। না হওয়ার কারণে যেটা হচ্ছে এই টোটাল প্রসেসে অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা যেটা সবার মিলে করা দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই, এবং পূর্বের অভিজ্ঞতাটাকে কাজে লাগায়, এটা দুঃখজনক। যেটা এখনও করা যেত, ধরেন এই আর্টিকেল 70, এই বাস্তবতা রেখেও বিএনপি যদি বিরোধী দলের সাথে একটু রিচ আউট করতো, জামাত আর এনসিপি তো বিরোধী দল পার্লামেন্টে,
যে আমরা সবাই মিলে একজন সজ্জন প্রার্থীর ব্যাপারে একমত হতে পারি কিনা। ইভেন আমি এটাও মনে করি বিএনপিতে টপ লেভেলে এইরকম গুরুত্বপূর্ণ ভালো মানুষ আছেন যাদের ব্যাপারে বিরোধী দল একমত হবে, এরকম ভালো মানুষ আছে, আমরাই জানি, যারা ধরেন আমাদের তাদের ব্যাপারে কোনো বেসিক কোনো মানে অপোজিশন নাই। যেমন ধরেন ফখরুল ভাইয়ের ব্যাপারে এখন অনেক কথাবার্তা হচ্ছে, মির্জা আমাদের হাফিজ ভাই পার্লামেন্টের স্পিকার, ওনার ব্যাপারে এই কথাবার্তা হচ্ছে, মঈন খান স্যার, সবাই কিন্তু খুবই সজ্জন এবং ভদ্র মানুষ, সবার কাছে অ্যাকসেপ্টেবল। তা আমরা যদি এই জায়গাটা দেখাতে পারতাম সরকারের পক্ষ থেকে যে আমরা সবাই মিলে একজনকে করতে পারি কিনা যার ব্যাপারে আমাদের সবার একটা আস্থার জায়গা থাকবে, কিন্তু সেইটা তো আমরা দেখলাম না এবার আর কি। তো এই জন্য হচ্ছে যে ওই আগের বিতর্কটা যে রাষ্ট্রে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যেই মতৈক্যটা তৈরি করার দরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যাপারে, এবং বিএনপির এখানে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা বাস্তবায়নে হচ্ছে কিনা এটা দেখানোর একটা সুযোগ বিএনপির ছিল। বিএনপি ঐতিহাসিক অপরচুনিটিটা মিস করেছে এবং ঠিক আগের ফরম্যাটে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এটা করেছে। এবং এনকাউন্টারে কি যেটা হয়েছে, অপোজিশন যারা আছে তারাও আবার তাদের একজন দলীয় প্রার্থীকে দিয়েছে। তো দিন শেষে মানে আলটিমেটলি যেটা হচ্ছে, সেখানেও তো প্রশ্ন আসে যে নিশ্চিত পরাজয় জেনেও 11 দলীয় ঐক্য জোট কেন প্রার্থী দিয়েছে? এটাই মানে তর্কটা তোলা, যদি ওইটা না হইতো তাহলে আজকে তো আমরা এই আলোচনাটা করতাম না। মানে 11 দলীয় জোট মনে করেছে যে প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়নের ব্যাপারের বাইরে গিয়ে রাষ্ট্রকে সামনে রেখে আসলে আমরা একমত হতে পারি কিনা সংসদের বাইরে, তাহলে যেটা হবে যে রাষ্ট্রকে যারা দেখছে বাইরে থেকে তারা অনেক আশ্বস্ত হবে যে আমার বাংলাদেশটাতে আমি সবাইকে ওন করছি, আমার রাষ্ট্রপতি সংকটে ক্রাইসিসে উনি আমার হয়ে কথা বলবেন, মিরর ইমেজ কাজ করবে। তো সেই জায়গাতে আমরা এক্সাম্পলটা সেট করতে পারলাম না। বাট এখনও যে নামগুলো আসছে আমার কাছে মনে হচ্ছে না বিএনপির পক্ষ থেকে মানে খুব বেশি সমালোচিত অথবা বিরোধী দল তাদের ব্যাপারে খুব বেশি রিজার্ভেশন শো করবে, এটা আমি এখনো বোধ করছি না। এবং সংবিধান সংশোধন কমিটিকে আমরা দেখলাম বিরোধী দলের তরফ থেকে প্রত্যাখ্যান করা হলো। সেই জায়গা থেকে আসলে বিতর্কের যে সুযোগটা তৈরি হয়েছিল সেটি কি বিরোধী দল কোনোভাবে হারিয়ে ফেললো? না, তা না, কারণ হচ্ছে যে আপনার ওটা তো একটা কমিটি আর কি, দিন শেষে এটা তো প্রস্তাবনাটা পার্লামেন্টে ওপেন হাউসে আসবে আর কি। যেটা হচ্ছে যে বিরোধী দলের পজিশন হচ্ছে, ইভেন বিএনপির 31 দফার প্রথম দফার যে পজিশন, সংবিধান সংস্কার কমিশন করা অথবা পরিষদ করার যে দায়িত্ব ছিল এবং ওয়াদা ছিল, সেই জায়গা থেকে আমরা বোধ করতেছি বিএনপি সরে এসছে। এবং প্রথম দিনই তাদের দ্বিতীয় একটা শপথ নেবার কথা ছিল এবং এটাই ছিল গণভোটের গণরায়ের সিদ্ধান্ত। এবং নির্বাচন কমিশন যখন এমপি মহোদয়দেরকে চিঠি দিয়েছে, বাউল ভাইকে একটা দিয়েছে নিঃসন্দেহে, যে 2টা শপথের কথা ওখানে চিঠিতে লেখা ছিল, বিএনপি সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় শপথটা নেয় নাই। কেন নিল না শহীদুল ইসলাম বাবুল? এই বিতর্ক কেন জিয়ে রাখা হলো? এটা তো পুরনো বিতর্ক, এটা বাসি হয়ে গেছে এই আলোচনা। কিন্তু সংবিধান সংশোধন কমিটি তো ইতিমধ্যে কাজ করছে, আমরা যেমন হ্যাঁ সেটা করছে, সেটাই আমরা এই পথটাই আমরা বলেছি। বাট আমাদের বিরোধী দল যারা তারা বলেছে যে সংবিধান সংস্কার হতে হবে বা এই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান করতে হবে। সেই জন্যে ওই সংবিধান গণপরিষদের একটা বাস্তবতার কথা বলেছিলেন। বাট আমরা যেটা বলেছি যে বাংলাদেশের যে নিয়ম বা চলমান যে সংবিধান, সেই সংবিধানে এই বাস্তবতা নাই আপাতত। যখন আমরা করব তখন হবে। আমরা বলেছি যে সংবিধানটা আমরা সকলে মিলেই করব, বিরোধী দল সরকারি দল সকলে মিলে করব। আপনি যেটা বলেছেন যে বিরোধী দল প্রত্যাখ্যান করেছে, আমি মনে করি আমাদের গোল একটাই, ওই যে সালাউদ্দিন ভাই এটা ভালো করে বলেন যে ধপ করিয়া তাল পড়িল না পড়িয়া ধপ করিল, বিষয়টা সেটা না। বা ওই কি বলে ওই মানে দেখতে যেমনই হোক শিকার বাঘ বা স্বীকার করতে পারলেই তো হয়, বিষয়টা এরকম। আমরা চাই একটা সংস্কার এবং এই সংস্কার সরকারি দল বিরোধী দল দুই পক্ষ মিলেই আমরা করব। তো একটা জটিলতা যে কি সংস্কারের নাম হবে না সংশোধনের নাম হবে, আমরা এক ধরনের বিতর্ক চলছে। সেই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন, সেগুলো নিয়েও কিন্তু আমরা একটা বিতর্ক দেখছি। সেটা কি আসলে শব্দের খেলা নাকি আসলে শব্দ না? শুনেন, শব্দের খেলা না, বাস্তবতাও আছে। আর বিরোধী দল সরকারি দল ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল। আপনি যে প্রেক্ষাপটের কথা বলেন, হাসিনা যখন ছিল তখন সে তো আমাদের কমন এনিমি, দেশের শত্রু। কমন এনিমি বলে লাভ নাই, বাংলাদেশের শত্রু সে। সেই বাস্তবতা সবাই আমরা এক সুরে এক আওয়াজে একসাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি, যুদ্ধ করেছি। কিন্তু হাসিনা মুক্ত বাংলাদেশে যার যার গোলটা তো ভিন্ন, যার যার নীতি আদর্শটা তো ভিন্ন, যার যার কর্মসূচি ভিন্ন। এখানে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। কিন্তু একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, এবং আমি রিয়েলাইজ করি এই যে ওনারা এখন বিরোধী দল হিসেবে আছে, বাংলাদেশের প্রশ্ন যদি আসে বা ওই প্রশ্ন ফ্যাসিবাদের প্রশ্ন যদি আসে, আপনি নিশ্চিত থাকেন সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এক এবং অভিন্ন থাকবো। এটা হলো ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং, ওই যে সংবিধান সংস্কার নাকি